তাহলে এখানে আমার ইলেকট্রন চলে গেল হচ্ছে এখানে, কারণ এখানে পেয়ারিংয়ের ভ্যালু কম বলে। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? আর ওখানে আমার কি হচ্ছে, দেখ ওখানে আমার পেয়ারিংয়ের ভ্যালু বেশি, তাহলে আমার পেয়ারিংয়ের ভ্যালু যদি বেশি হয় তাহলে আমার ভাই পেয়ারিংয়ের জন্য আমার অনেক বেশি এনার্জি দিতে হবে স্বাভাবিকভাবে, সেটা আমি করবো না কারণ সিস্টেমে তখন স্টেবিলিটি উল্টো কমে যাবে। তাহলে আমার কী হবে বলতে, এখানে আমার ইলেকট্রন চলে গেল হচ্ছে উপরে, বোঝা গেছে? তাহলে খাতার মধ্যে লেখ, নোট বলে লেখ, ডেল্টা ও গ্রেটার দেন পি এর ক্ষেত্রে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ডেল্টা ও গ্রেটার দেন পি এর ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার করা হবে, ডেল্টা ও গ্রেটার দেন পি এর ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার করা হবে, এবং ডেল্টা ও লেস দেন পি এর ক্ষেত্রে, এবং ডেল্টা ও লেস দেন পি এর ক্ষেত্রে পেয়ার করা হবে না, বুঝতে পারলি? ডেল্টা ও লেস দেন পি এর ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার করা হবে না, ডেল্টা ও লেস দেন পি এর ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার করা হবে না, ডেল্টা ও লেস দেন পি এর ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার করা হবে না। তো তুই ক্লিয়ার, বুঝেছিস? তাহলে এইবারে আমি D4ই চলছিল আমার, D4ই তো চলছে, তো কোশ্চেনও D4ই ছিল। দেখ D4-এ তাহলে D4-এ যখন ডেল্টা ও গ্রেটার দেন পি হলো তখন আমার ইলেকট্রনিক কনফিগারেশন কী হলো বলতো, T2G4। EG0 চাইলে তুই লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস। তাহলে আমার তখন ইলেকট্রনিক কনফিগারেশন কী হলো এখানে, দেখ T2G4, EG0 চাইলে তুই লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস, T2G4 EG0। আর ওখানে আমার কী হলো ইলেকট্রনিক কনফিগারেশন রাইট সাইডে T2G3 EG1। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে আসবে, T2G3 EG1, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝলি? লেফট সাইডে তাহলে আমি লিখছি এবার, এইবারে ইলেকট্রনিক কনফিগারেশন একটু চেঞ্জ হবে আলাদা আলাদা। তোর পরীক্ষাতে এখান থেকেই কোশ্চেন আসবে। 1 2 3-তে তো ভাই কোনো কন্ডিশন নেই, 1 2 3-তে তো প্রশ্নই আসছে না পেয়ার করার, ও তো 1 2 3 পর 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 যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন কিন্তু আসবে, অলরেডি এসছে D4 এরকম, T2G4 EG0, T2G3 EG1, হয়ে গেছে? পরেরটা লেখ, D4 হয়ে গেছে, পরেরটা D5। D5 বলার সঙ্গে সঙ্গে বাঁ দিকে ওরকম বড় করে গ্যাপ দিয়ে, ডান দিকে ছোটো করে গ্যাপ দিয়ে আঁকা হয়ে গেছে। তো D5 পরেরটা বাঁ দিকে বড়, ডান দিকে ছোটো হয়ে গেছে। তাহলে আমার এখন বাঁ দিকে চলবে ডেল্টা ও গ্রেটার দেন পি, ডান দিকে চলবে যে ডেল্টা ও লেস দেন পি, ঠিক আছে? একে বলেছিস? চল তাহলে D5 এখন আমি কি করছি, D5 আমার হচ্ছে ভাই বাঁ দিকের ছবিটা, তাহলে কী হবে, পরের ইলেকট্রনটা কোথায় হবে, স্বাভাবিকভাবেই তার পাশেটায় পেয়ার হবে, কারণ এখানে পেয়ারিংয়ের ভ্যালু কম, ঠিক আছে? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়ে গেল, T2G5 EG0, T2G5 EG0, বোঝা গেছে? আর রাইট সাইডেরটা আমার কী হচ্ছে, উপরেরটাতে যাচ্ছে এখানে স্বাভাবিকভাবেই, T2G3 EG2, T2G3 EG2, T2G3 EG2, হয়ে গেছে? ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমি লিখতে লিখতে যাচ্ছি, T2G3 EG2। তোকে পরীক্ষাতে ইলেকট্রনিক কনফিগারেশন দেবে, এখান থেকে ইলেকট্রনিক কনফিগারেশনে জিজ্ঞেস করবে, MCQ এর মধ্যে জিজ্ঞেস করতে পারে, এর মধ্যে জিজ্ঞেস করে ডাইরেক্ট। 2 নম্বর কোশ্চেনের মধ্যে 1 নম্বরের কোশ্চেন থাকবে, যাই হোক। চল পরেরটা D6, D6 একইভাবে D6 আঁকছি। D6 আমার তোর কী হচ্ছে, D6 হচ্ছে বাঁদিকে স্ট্রং ফিল্ড ছবি এঁকে ফেলেছিস, মানে বড় গ্যাপ দিয়ে, ডান দিকে ছোটো গ্যাপ দিয়ে ছবি আঁকলি। তাহলে বাঁ দিকে হচ্ছে আমার বেসিক্যালি ডেল্টা ও গ্রেটার দেন পি, আর ডান দিকে চলছে আমার ডেল্টা ও লেস দেন পি এর ছবি। তাহলে বাঁ দিকে আমার কী হবে ছবিটা তখন, T2G6 মানে এরকম নিচে হয়ে গেল পেয়ার আরেকটা, ঠিক আছে? আর ডান দিকে আমার তখন কী হবে, এইবার দেখ ডান দিকে এবার আমি কী করবো, এইবারে তো দেখ ইলেকট্রন আমাকে মানে পেয়ার করা ছাড়া কোনো কিছু করার নেই। আমি 5টা এরকম দিলাম পরপর, ডেল্টা ও লেস দেন পি, তাহলে পেয়ারিংয়ের ভ্যালু বেশি ছিল বলে আমি ইলেকট্রন উপরে পাঠিয়ে দিয়েছি। এইবারে তো পরেরটা আমার এখানে দিতে হবে, আর তো কোনো অপশান নেই, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে, লেফট সাইডে T2G6 EG0, আর রাইট সাইডে আমার কী হলো বল, T2G4 EG2, এক্স্যাক্টলি। এটা কিন্তু মুখস্থ করবো না বাড়ি গিয়ে, ঠিক আছে? মুখস্থ করার কোনো জায়গায় নেই এগুলো। T2G4 EG2, হয়ে গেছে? পরেরটা D7 করে ফেল নিজে, D7 করে বল কী আসছে। বাঁদিক ডান দিকে দুখানা ছবি আঁকবি আলাদা। কী হচ্ছে বল বাঁদিকেরটা, ডেল্টাও যখন গ্রেটার দেন পি হচ্ছে তখন আমার কি হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, এক্স্যাক্টলি। তাহলে ভাই D7 যখন আমি করছি বেসিক্যালি, তো এ তো ভাই করে দিয়েছি, এ তো পেয়ারিং আমার বেশি ছিল বলে পেয়ারিং কম ছিল বলে পেয়ার করলাম। এরপরের ইলেকট্রন তো আমার উপরে পাঠানো ছাড়া কোনো অপশান নেই, উপরে পাঠিয়ে দাও পরেরটা। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন T2G6 EG1, আর রাইট সাইডেরটা কী হবে, এক্স্যাক্টলি T2G5 EG2, T2G5 EG2, হয়ে গেছে? চল D7 হয়ে গেছে, বুঝলি? তারপরে D8 করে ফেল, D8-এ বল কী আসছে অ্যান্সার।
হয়ে গেছে। চল তাহলে আমার কি হচ্ছে D7 এর লেফট সাইডেরটা, ভাই নিচে আমার 6টার বেশি আর ইলেকট্রন ঢোকার কোনো জায়গা নেই, তাহলে পরেরটা আমি কোথায় যাবে, স্বাভাবিকভাবে উপরে গেল, তাহলে কি হচ্ছে T2G6Eg2, ঠিক আছে। তাহলে আমার লেফট সাইডে গেলো T2G6Eg2, আর রাইট সাইডে কি হবে, কোথায় হবে বল, ইলেকট্রন এইখানে ছাড়া কোনো অপশন নেই, এইখানে দেবো স্বাভাবিকভাবেই, তাহলে এটা আমার কি হলো T2G6Eg2। তার মানে কি বুঝলাম বলতো ভাই, এরপরেরগুলো দেখো এই 7-এর পর থেকে এবার যা হবে সব সেম সেমই হবে, তার কারণ আর কোনো অপশন নেই, 7-এর পর থেকে এবার আমার সব সেম সেম হবে, কারণ দেখ আমার সেম হয়ে গেছে, এখানে সেম হয়ে গেছে, দুখানে ইলেকট্রনিক কনফিগারেশন আমার সেম হয়ে গেছে, T2G6Eg2 আর কোনো কিছু নেই। তার মানে এই 4 থেকে 6, 4 5 6, 4 5 6 এই কটাই তোর উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসে, 4 5 6, এটা কত, এটা কি চলছে আমার D8 চলছে, হ্যাঁ 4 থেকে 7, 4 5 6 7, ওখানেই দেখ ডেল্টাও গ্রেটার দ্যান পি আর ডেল্টাও লেস দ্যান পিতে আমার আলাদা আলাদা হয়েছিল না, 4 থেকে 5 6 7, 5 6 7 4 5, তাই না, এই চারটাতে আমার আলাদা হয়েছিল, ওখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক কোশ্চেনটা আসে। আর D8 মানে তো আমার দুখানাতেই সেম হয়ে গেল, T2G6Eg2, বুঝতে পেরেছিস। তাহলে D9 আর D10 তোরা আলাদা আলাদা করে ভেঙে করার দরকার নেই, ওখানে ডেল্টাও গ্রেটার দ্যান পি হোক ডেল্টাও লেস দ্যান পি হোক একই হচ্ছে কনফিগারেশন। এই কোশ্চেনগুলো তোকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায়, তোকে আলাদা আলাদা করে করতে এরকম কেন বলছি, তার কারণ তোকে এগুলো আগে KVPI এক্সাম হতো, KVPI এক্সাম ইন্টারভিউতে জিজ্ঞেস করতো, মানে স্কলারশিপের জন্য এক্সাম, প্রচুর অ্যামাউন্টের স্কলারশিপ দেয়, বছরে 80,000 টাকার স্কলারশিপ। দেখ ওখানে আমার কী হয়, বেসিক্যালি এরকম জিজ্ঞেস করবে স্ট্রং ডেল্টা ও গ্রেটার দ্যান পি এর জন্য D9 দেখাতে, ডেল্টা ও গ্রেটার দ্যান পি এর জন্য D9 দেখাতে বলবে তোকে কোনো বোর্ডে, ঠিক আছে। তাহলে এরকম ডেল্টা ও গ্রেটার দ্যান পি এর জন্য D9 যখন দেখাবো, এইবারে দেখ আমি তুই জানি যে D9 মানেই আমার কী হবে, D9 মানেই আমি এখানে আঁকছি, এর মধ্যে জাস্ট আঁকছি ডেল্টা ও গ্রেটার দ্যান পি, আমি জানি ভাই D9 মানেই আমি তো বুঝে গেছি ভাই D9 ডেল্টা ও গ্রেটার দ্যান পি হোক ডেল্টা ও লেস দ্যান পি হোক আমার সেমই হবে, কিন্তু তাই বলে তখন কিন্তু আমি এইভাবে দেখাই না, এইভাবে তো শুরু করলাম 1 2 3 6 এরকম দেখালাম, এইভাবে করলে তোকে বার করে দেবো ওখান থেকে, তার কারণ হচ্ছে তোকে বলে দিয়েছে ডেল্টা ও গ্রেটার দ্যান পি, তোকে যখন এই ধরনের কোশ্চেন করে তোর কাজ হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন ওই সব রুল ফলো করে স্টার্ট করা, তার মানে কি 9টা ইলেকট্রন তুই দিবি, তোকে বলেছে ডেল্টা ও গ্রেটার দ্যান পি, তাহলে তোকে বোর্ডে এভাবে দেখাতে হবে 1 2 3 খানা গেলাম, তারপরে গেছে পেয়ারিংয়ের ভ্যালু কম, তাহলে আমি পেয়ারিংয়ের ভ্যালু করবো, তার মানে আমি পেয়ারিং করবো এখানে, ঠিক আছে, এইভাবে 6 হলো, তারপরে 7 8 9 এইভাবে দেখাবো পুরো রুল মেনে, হ্যাঁ সামনাসামনি দেখো, তো ইন্টারভিউ হয়তো ওখানে এক্সামের পর, ঠিক আছে, মানে আমি এরকম না পেয়ার করতে করতে গেলাম কি আমি 9খানা করলাম, ওরকম না, পুরো রুল ফলো করে আমাকে করতে হবে। যাই হোক চল, এই হচ্ছে আমার T2G D8 হয়ে গেছে, তারপর একটা D9 আর D10 নিজেই করে ফেল, D9 আর D10 নিজেই করে ফেল, D9 আর D10 আমি আর করছি না বোর্ডে, D9 আর D10 হয়ে গেছে, D9 আর D10, D9টাই কী হলো বল দেখি, দুখানাতে সেমই হবে, তুই ছবিটা এঁকে রাখবি এখন, তাহলে বল কী হচ্ছে ছবিটা, T2G6Eg3, দুখানাতে আমার সেমই হবে, T2G6Eg3 হয়েছে, T2G6Eg3 দুটোতে সেমই হবে, আর ছবিটার মধ্যে মেন ডিফারেন্স হবে এনার্জির গ্যাপ, এইগুলো সব KVPI এক্সামে জিজ্ঞেস করে, KVPI এক্সাম তখন বন্ধ হয়ে গেছে স্কলারশিপের, এখন তো ইন্সপায়ার স্কলারশিপ শুধু, উচ্চ মাধ্যমিকে যদি তুই বোর্ডের টপ 1% মধ্যে র্যাঙ্ক করিস তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক তুই এরপরে ইন্সপায়ার স্কলারশিপ পাবি, বছরে 80,000 টাকা স্কলারশিপ, 5 বছরে 4 লাখ টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের এখন অবধি ইন্ডিয়াতে সবচেয়ে বড় স্কলারশিপ হচ্ছে এটা, আর সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ ইন্সপায়ার স্কলারশিপ। ইন্সপায়ার আর KVPI একই ছিল, ইন্সপায়ার হচ্ছে ডাইরেক্ট উচ্চ মাধ্যমিকের মার্কস বেসিসে পাওয়া যেত, আর KVPI হচ্ছে এক্সাম দিয়ে পেতে হতো, তো যাই হোক আমি পেতাম ওই স্কলারশিপটা। আরেকটা এক্সাম আছে উচ্চ মাধ্যমিকে তোর ভালো যদি মার্কস থাকে তাহলে কিন্তু তুই ইন ফিউচারে বিটেক পর MBBS পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কলারশিপগুলো আছে সেগুলোতে কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা পাবি, বিটেক পড়লেও আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কিন্তু ওখানে কিন্তু পুরো মার্কস লাগে, ভালো মতন মার্কস লাগে, লাস্ট ইয়ার তো 460, আমার ভাই 465 পেয়েছিল, ও পেতো, ঠিক আছে, ওখানে কিন্তু শুধুমাত্র তখন এই স্বামী বিবেকানন্দে এখন যেরকম 12 অবধি যে অ্যামাউন্ট আছে, বিটেকে গেলে ওটা অ্যামাউন্টটা বেড়ে যাবে, কিন্তু ওটার জন্য কিন্তু ক্রাইটেরিয়াও চেঞ্জ হয়ে যাবে, উচ্চ মাধ্যমিকে তোকে অনেক নাম্বার পেতে হবে, ঠিক আছে। যাই হোক চল, তাহলে হয়ে গেছে, এটা আমি লিখলাম কি বোঝা গেছে, কোশ্চেন D9 লিখেছিস, T2G6Eg3 আর D10 আমার কি হবে, দুটোতেই সেম হলো T2G6Eg4, বোঝা গেছে। চল কোশ্চেন লেখ, তাহলে একটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন লিখ, আরেকটা লেখ পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে
কেন্দ্রীয় ধাতব মৌলের পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে কেন্দ্রীয় ধাতব মৌলের ইলেকট্রন বিন্যাস লেখো। পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে কেন্দ্রীয় ধাতব মৌলের ইলেকট্রন বিন্যাস লেখো। এক্সাম নাম্বার 6 থেকে 10 ম্যাক্সিমাম টাইম হাইস্ট পর্যন্ত সৌভিকরা তোর জন্য। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে কি ফর্মুলা কি এটা আমি ভাই জানি কি K4 ঠিক আছে K4 এফিসিয়েন্সি। তাহলে এই কোশ্চেনে তোকে বলেছে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন মানে কিন্তু ভাই শুধু ওইটা লিখলে হবে না। কোনটা? ওই যে তুই নর্মাল 3D দিয়ে যেটা লিখিস সেটা লিখলে কিন্তু আমার হবে না। আমাকে এখানে এইটার রেসপেক্টে লিখতে হবে, T2G EG রেসপেক্টে লিখতে হবে। তাহলে আয়রন বলে এখানে K4 এফিসিয়েন্সি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? ইলেকট্রনিক কনফিগারেশন বাদ দে, অক্সিডেশন নাম্বার কত আয়রনের এখানে K4 এফিসিয়েন্সি আজকে পরীক্ষা আছে তুই পড়ে এসেছিস Fe+2 Fe+2 মানে ইলেকট্রনিক কনফিগারেশন নর্মালি ওই যে 4s036 ঠিক আছে 4s036 হলো 4s036 ঠিক আছে। কীভাবে বুঝলাম ভাই? অক্সিডেশন নাম্বার এটা আমি জানি 4s036 হাইব্রিডেশন টাইব্রেশন করেছি। তার মানে কি বুঝলাম? এটা হচ্ছে আমার D6 সিস্টেম, এটা আমি বুঝলাম D6 সিস্টেম। এখন D6 এর মধ্যে এটা আমার লো স্পিনে যাবে না হাই স্পিনে যাবে সেটা আমি কী করে বুঝবো? আরে ভাই সায়ানাইড সঙ্গে লেগে আছে, K4 এফিসিয়েন্সি আমার সঙ্গে লেগে আছে সায়ানাইড। সায়ানাইড হচ্ছে আমার স্ট্রং ফিল্ড, স্ট্রং ফিল্ড মানে আমার কী হয়ে গেল ডেল্টাও গ্রেটার দ্যান পি। বুঝেছিস কীভাবে কি কনক্লুশনে আসলাম? K4 এফিসিয়েন্সি Fe+2 মানে হচ্ছে আমার D6। তাহলে এটার অ্যান্সার আমার D6 এর করেসপন্ডিং হবে। এখন কোনটা লিখবো? ডেল্টাও গ্রেটার দ্যান পি নাকি ডেল্টাও লেস দ্যান পি? নাকি দুটোই অ্যান্সার লিখে আসবো? দুটো অ্যান্সার লিখে আসলে তুই হাফ নাম্বার পাবি, মনে রাখবি। দুখানা অ্যান্সার লিখে আসলে তুই হাফ পাবি, ঠিক আছে? তাহলে আমার ডেল্টাও গ্রেটার দ্যান পি ডেল্টাও লেস দ্যান পি কোনটা হবে? সায়ানাইড আমার স্ট্রং ফিল্ড, তাহলে ডেল্টার ভ্যালু বেশি, তার মানে এটা চলে গেল কোথায় ডেল্টাও গ্রেটার দ্যান পি এর মধ্যে। ডেল্টাও গ্রেটার দ্যান পি মানে কি? এবার তো আমি করেছি কিছুক্ষণ আগেই, তার মানে অ্যান্সার আমার কি হলো ডেল্টাও গ্রেটার দ্যান পি। তার মানে আমি পেয়ারিং করে দেবো, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে T2G6 EG0। বোঝা গেছে? চলো এই ছিল হচ্ছে আমার অক্টাহেড্রালের কেস। ক্লিয়ার? বোঝা গেল? এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, বুঝেছিস? চল আচ্ছা ডায়াগ্রামের মধ্যে তুই চালা একটু লিখে রাখতে পারিস, যদি এখন অবধি কোথাও আসেন এই কোশ্চেন লিখে রাখতে পারিস ডায়াগ্রামের মধ্যে। দেখ ভাই এই প্রত্যেকটাতে আমার দেখ এই যে ডায়াগ্রামে প্রতিটাতে আমার কি হয়েছে ইলেকট্রন আমার যাচ্ছে, বুঝতে পারছি প্রত্যেকটাতে আমার ইলেকট্রন যাবে। দেখ এই এক একটা সেট অফ অরবিটাল, এই যে 1 2 3 তিনখানা আছে, এখানে দুখানা আছে, এই প্রত্যেকটাতে যদি আমার ইলেকট্রন যায় তাহলে এই এনার্জির অ্যামাউন্ট কতটা কমে স্বাভাবিক ভাই বুঝতে পারছি। এইগুলোতে গেলে আমার এনার্জি কমবে, তো নিচের দিকে যাচ্ছে তাহলে এনার্জি আমার কমছে। তাহলে এখানে গেলে কতটা কমে? প্রত্যেকটাতে যদি একটা করে ইলেকট্রন যায় তাহলে এখানে হচ্ছে আমার এনার্জি কমে হচ্ছে -0.4 অফ ডেল্টাও, আর উপরে গেলে আমার বাড়ে হচ্ছে কি +0.6 অফ ডেল্টাও। দেখ তুই বুঝতেই পারছিস ওভারঅল ভ্যালুটা 1 ডেল্টাও, এটাকে দেখ ভেঙে দিলে আমার এটা 0.6 এটা 0.4, প্লাস মাইনাস করলে মানে আমি প্লাস মাইনাস কিসের জন্য ইউজ করছি? উপরে গেলে বাড়বে ওই জন্য প্লাস, নিচে গেলে কমবে ওই জন্য মাইনাস, ঠিক আছে 0.6। তাহলে এই গ্যাপটা কত বলতো টোটাল এনার্জি ডিফারেন্স? তুই 0.6 + 0.4 যোগ করলে হয়ে যাবে 1 ডেল্টাও, ঠিক আছে? তো এইটা ভ্যালুটা কোথায় কাজে লাগবে আমি করবো একটা দুটো কোশ্চেন, যদিও এখন অব্দি কোথাও আসেন টেস্ট পেপারে দেখিনি ধরনের কোশ্চেন, তা করে রাখবো একটা দুটো পরে করা যাবে, ঠিক আছে? আপাতত ওরা লিখে রাখ উপরে গেলে +0.6 ডেল্টাও, নিচে গেলে -0.4 ডেল্টাও এই ভ্যালুটা। যাই হোক চলে এই ছিল হচ্ছে আমার অক্টাহেড্রালের জন্য 1 নম্বর হয়ে গেছে। কোঅর্ডিনেশন নাম্বার 4 2 নম্বর লেখ আমার সিলেবাসে দুখানাই আছে, অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল। পরেরটা 2 নম্বর হেডিং দে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে কি সুষম চতুস্তলক। তাহলে এতক্ষণ পড়ছিলাম অক্টাহেড্রালের জন্য 2 নম্বর হেডিং দিচ্ছি কি টেট্রাহেড্রাল। কোঅর্ডিনেশন নাম্বার কত হয় টেট্রাহেড্রালে? 4, ঠিক আছে? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। ওকে খুব ভালো কথা, একটা লাইন লিখে রাখ। অক্টাহেড্রালে মনে আছে কি লিখেছিলাম? কি লিখেছিলাম বলতো? অক্টাহেড্রালের ফার্স্ট লাইনটা কি লিখেছিলাম? সিএফটি অনুযায়ী কি লিখেছিলাম বল লাইনটা? এক্স্যাক্টলি, চলো এখানে লেখ টেট্রাহেড্রালের ক্ষেত্রে লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় মৌলকে টেট্রাহেড্রালের ক্ষেত্রে লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় মৌলকে
টেট্রাহেড্রালের ক্ষেত্রে লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় মৌলকে in between the axis ইন্টারঅ্যাক্ট করে। আগেটা ছিল অ্যালং দ্য অ্যাক্সিস, এবার হচ্ছে আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস। ঠিক আছে, আগেটা ছিল অ্যালং দ্য অ্যাক্সিস অক্টাহেড্রালে, মনে রাখবি কিন্তু। তো কিন্তু পরীক্ষাতে এমসিকিউতে কোশ্চেন করবে, টেস্ট পেপারে দেখেছি অক্টাহেড্রালের ক্ষেত্রে সিএফটি অনুযায়ী বলবে ভাই লিগ্যান্ডগুলি কী বরাবর অ্যাপ্রোচ করে সেই ধরনের কোশ্চেন করবে। যাই হোক চল এইবারে তুই এত অবধি ডায়াগ্রামটা এঁকে ফেল, তোকে আর কোনো এইগুলো লিখতে হবে না, নিচে আর কিছু লিখতে হবে না, তুই জাস্ট এত অবধি এঁকে ফেল। এই মাঝখানে বেরাই সেন্টার দেওয়া আছে, দিয়ে এত অবধি এঁকে ফেল, তোকে নিচে হেডিংগুলো দিতে হবে না, নিচে আর কিছু লিখতে হবে না, এটা এঁকে ফেল। আঁকা হয়ে গেলে বলবি। আগের বারে যেভাবে এঁকেছিলাম, এই যে এখানেও আবার স্প্লিটিং হবে স্বাভাবিকভাবেই, এই স্প্লিটিং করার মতন জায়গা ছেড়ে দিয়ে বাকিটা এঁকে ফেল। হয়ে গেছে এখন চল, তাহলে এখানে আমার কি হচ্ছে বেসিক্যালি, এখানেও আমার একইভাবে স্প্লিটিং হবে। এখন আমার এখানে লিগ্যান্ডগুলো কি বরাবর অ্যাপ্রোচ করেছে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস। তাহলে এইবারে এই তিনজনের এনার্জি বেড়ে যাবে, ওই দুজনের এনার্জি থাকে। এখানে আমার কি হচ্ছে, তাহলে আগের বারে ঠিক উল্টো, আগের বারে আমার অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করেছিল। আচ্ছা এই কনসেপ্টগুলো কোথা থেকে আসে, এগুলো হচ্ছে পরের থিওরি থেকে, লিগ্যান্ড ফিল্ড থিওরি থেকে। তো ওই জিনিস আমার তো এখন নেই, ঠিক আছে। তাহলে আমার এখানে খেলাটা জাস্ট ঘুরে যাবে, কী হয়ে যাবে, আগের বারে আমার নিচে তিনটে উপরে দুটো হতো, তো এইবার আমার কী হবে বলতো, উপরে তিনটে নিচে দুটো। তাহলে এবার জাস্ট খেলাটা আমার ঘুরে গেল ঘুরে, উপরে আমার যাচ্ছে হচ্ছে তিনটে, নিচে হচ্ছে আমার দুটো, বুঝলি। তাহলে আগের বারের থেকে এইবারে এটা হচ্ছে জাস্ট খেলা ঘুরে গেছে, এই হচ্ছে খেলা গেল ঘুরে, হয়ে গেছে। তাহলে এইবারে জাস্ট খেলাটা ঘুরে গেছে, কারণ এইবারে আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করেছে, তাহলে রিপালশন এবার আমার ইন বিটুইন দ্য ক্ষেত্রে বেশি হবে। তাহলে চল এইবারে আমার এটাকে মার্ক করে দিচ্ছি, ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াই জেড, আর নিচে আমার কী হচ্ছে ডিজেড স্কোয়ার আর ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এত অব্দি ক্লিয়ার? বাড়িতে পি ব্লক পড়া স্টার্ট করে দিয়েছিস, ঠিক আছে। চল এই হচ্ছে আমার এইবারে এইভাবে কাটলো, নিচে 2 উপরে 3। আগের বারে যে গ্যাপটা ছিল ওটাকে কি বলতো, সিএফএসি ফর অক্টাহেড্রাল। এইবার এটাকে কি বলবে বলতো, এটাও সিএফএসি কিন্তু কার জন্য, ফর টেট্রাহেড্রাল। তাহলে এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে দেখ, ভালো করে দেখ, ডেল্টা টি, টি ফর টেট্রাহেড্রাল, ডেল্টা টি হয়ে গেছে লেখা। আচ্ছা ডেল্টা টি আর আগের বারে লেখা ডেল্টা ও, ওদের মধ্যে একটা রিলেশন আছে, ওখান থেকে অঙ্ক আসবে তোর পরীক্ষাতে। লেখ ডেল্টা টি, কোথায় লিখবি, এখানে ডায়াগ্রামের মধ্যে লিখিস না, নিচে লেখ, নিচে তোর জায়গা আছে, লেখ ফর্মুলাটা লেখ, মুখস্থ করে বলতে হবে একদম। কোথা থেকে আসবে, ডেরিভেশনের কোনো প্রশ্নই আসছে না, এগুলো সব কোয়ান্টামের আউটকাম। লেখ ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও। তাহলে বল কার ভ্যালু বেশি, ডেল্টা টি না ডেল্টা ও, কার ভ্যালু বেশি? ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, কার ভ্যালু বেশি হলো? ডেল্টা টি। যেদিন তুই ডেল্টা টি বলি সেদিন তুই ম্যাথামেটিক্সের সব কনসেপ্ট জলে, গঙ্গার জলে ডুবিয়ে দিয়ে চলে এসেছিস, ঠিক আছে। যেদিন তুই বলি এখানে ডেল্টা টির ভ্যালু বেশি, তুই বুঝবি ভাই ম্যাথামেটিক্স যা পড়েছি সব এখন বৃথা চলে গেছে। ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, কার ভ্যালু বেশি, ডেল্টা ওর ভ্যালু বেশি, ঠিক আছে। তাহলে আমার ডেল্টা ওর ভ্যালু বেশি, মনে থাকবে, এখান থেকে ডাইরেক্ট অঙ্ক আসবে, তোকে বলে দেবে ভাই ডেল্টা ওর ভ্যালু কত, ডেল্টা টি ভ্যালু কত, এই ফর্মুলা আমি ডাইরেক্ট ইউজ করবো, বোঝা গেছে। চল যাই হোক, তাহলে ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টাও। আচ্ছা আগের বারে আমার সেটগুলোকে কী বলতে বলতো, টি টু জি আর ইজি। এইবারে আমার কী বলবে বলতো, এই তিনখানার সেটকে বলবে জাস্ট হচ্ছে টি টু, জি আর নেই, ওটা ভাই গ্রুপ থিওরি থেকে আসছে, আর এটা হচ্ছে ই, জিটা এবার আর নেই, ঠিক আছে, টি টু আর ই, টি টু আর ই। যদিও তো টেট্রাহেড্রাল থেকে কোনো কোশ্চেন এখন অব্দি ওরকম ইলেকট্রনিক কনফিগারেশন আসে না, আসে তো একই রকমই হবে, ঠিক আছে। ওই আগের বারে যেরকম করছিলাম ডেল্টাও গ্রেটার দ্যান পি, ডেল্টাও লেস দ্যান পি, এখানে আমার কী হবে, ডেল্টা টি লেস দ্যান পি, ডেল্টা টি গ্রেটার দ্যান পি, ওগুলো আমি তো করছি না, ওখান থেকে কোনো কোশ্চেন আসেও নি, ওই আসে তোর অক্টাহেড্রাল থেকেই। ইলেকট্রনিক কনফিগারেশন এখানে কীভাবে লিখবো, টি টু জি তো আর নেই, কী হবে, টি টু 4E1 হবে, এরকম কিছুটা হবে, টি টু 4E1 এই ধরনের জিনিস চলবে, ঠিক আছে, বুঝতে পারছিস তো। তাহলে এই পার্ট আমি তো করছি না, যেগুলো আমাদের টেট্রাহেড্রালের পার্ট, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে। চল টেট্রাহেড্রাল আমার তো শেষ, তাহলে আমার তো সিলেবাসে অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রালই আছে।
আমি তুই চাইলে পরেরটা স্কোয়ার প্ল্যানার যদি আমার তো সিলেবাসে নেই চাইলে দেখে রাখতে পারি। বইটা বার কর, তো বই বার কর, বইয়ের মধ্যে কি স্কোয়ার প্ল্যানার আছে? চল তোর বইয়ের মধ্যে বার কর, দেখ। নাইন পয়েন্ট 10.2 কি আছে দেখ তো। 9.10.2 অষ্টদলীয় কোঅর্ডিনেশন ক্রিস্টাল ফিল্ড বিভাজন, তাই তো? সবার কি তাই আছে? আরে ভাই কোঅর্ডিনেশন চ্যাপ্টার তো খুলে রাখতে পারতিস, আমি তো কোঅর্ডিনেশন চ্যাপ্টারই বলবো বইয়ের মধ্যে। 9.10.2 কি আছে বল? 9.10 কি আছে? যোজ্যতা বন্ধন তত্ত্ব, তাই তো? 9.11 চলে যায় তাহলে। 9.11 কি আছে? 9.11.2 কি আছে? অষ্টদলীয় কোঅর্ডিনেশন এন্টিটি ক্রিস্টাল ফিল্ড বিভাজন, তাই তো? ঠিক আছে, তোমার কোনো বই জানিস নি? ঘুমতে করতে দেরি হয়ে গেছে নাকি? চল তাহলে দেখ, এখানে এই ডায়াগ্রামটাই দেখতে পাচ্ছি, নিচে আছে ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটা দেখ আমি তুই বোর্ডে কিছুক্ষণ আগে আঁকলাম, কোন ডায়াগ্রাম বোঝা যাচ্ছে? দেখ এখানে সেই একই গল্প, দেখ আমি তোকে বললাম না এটা এখান থেকে স্টার্ট করবে, দেখ এখান থেকে স্টার্ট করেছে। দেখ ওখানে কিন্তু শুরুটা এখান থেকে করেনি। এবার তোর মনে একটা প্রশ্ন জাগা উচিত এই ডায়াগ্রাম দেখে স্বাভাবিকভাবেই, যে ভাই তোর তো এনার্জি ছিল কম, ওভারঅল এনার্জি কীভাবে বেড়ে যায়? বন্ড ফর্ম হলে তো এনার্জি কোনোদিনও বাড়ে না, বন্ড ফর্ম হলে তো আমার এনার্জি কমে যায়। তার মানে তোর বইয়ের সব বইয়ের ডায়াগ্রামে এই ফার্স্ট এটা দেখাইনি, এটা কিন্তু আমার অরিজিনালি কনসেপ্ট ছিল। এই জন্যই বলছিলাম উচ্চ মাধ্যমিকে তোকে যদি আঁকতে আমি এখান থেকে স্টার্ট করি, তোর বইতে যেটা আছে সেখান থেকে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? তাহলে দেখ এটা কিন্তু আমি আর আঁকবো না, তখন বইয়ে যেরকম আছে সেখান থেকেই। বইয়ের মধ্যে দেখেছিস তো এই পার্ট থেকে স্টার্ট করেছে, দেখ এটা গেলো, তারপরে এটা, তারপরে দেখ ভেঙে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার গল্প। ক্লিয়ার? তাহলে আমি এটা ডায়াগ্রামটা পড়ে রাখবি, নিচের লেখাগুলো দেখ, নিচের লেখাগুলো দেখলে বুঝতে পারবি কোথায় কী বলেছে। ওই একই, লিগ্যান্ডের অনুপস্থিতিতে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়নের সমশক্তি সম্পন্ন। তার মানে তোর বইতে এখানটাকে বলছে হচ্ছে ফ্রি মেটাল, অ্যাকচুয়ালি এটা ফ্রি মেটাল। তোকে হায়ার লেভেলের বই দেখালেই বুঝতে পারবি এইটা হচ্ছে ডায়াগ্রাম আছে। এটা ভুল আছে অ্যাকচুয়ালি, বইতে যা আছে ওটাই লিখবি তুই, কিছু করার নেই। সব বইতে সিবিএসসি, আইএসসি, এনসিইআরটি সব বইতে এইটাই চলছে। তো নিচে যেটা আছে এখান থেকে তুই লিখবি, যা সেখানে যা আছে তুই লিখবি। ঠিক আছে, যদি এখন অব্দি আর কোশ্চেন এরকম আসে না, অনেক দিন আগে আসছে এরকম কোশ্চেন এই ছবি আঁকতে, বুঝতে পেরেছিস? আমি দেবো না এরকম ছবি আঁকতে দেবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম দেখলাম। পরেরটা দেখ, ওই দেখ ওই 9.10.3 পুরোনো বইতে, আর নতুন বইতে 9.11.3 এর মধ্যে দেখ ওই যে ভাই প্রত্যেকটা দেওয়া আছে না ইলেকট্রনিক কনফিগারেশন। এইমাত্র করলাম ভাই, ওসব তুই করবি, বাড়িতে করতে পারিস চাইলে, অসুবিধার কিছু নেই। তারপর চলছে ওরকম চলতে চলতে পরেরটা 9.10.4 আর 9.11.4, নতুন বইতে 9.11.4, পুরোনো বইতে 9.10.4। দেখ চলে আসছে হচ্ছে টেট্রাহাইড্রালের গল্পটা। টেট্রাহাইড্রালও করলাম আমি তুই এইমাত্র। তাহলে ছবিগুলো কিন্তু মার্ক করে রাখ, ছবিগুলো তুই মার্ক করে রাখছিস কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তারপরে হচ্ছে চলে যাবো কোথায়, তারপরে আছে হচ্ছে দেখ, তারপরে স্কোয়ার প্ল্যান আছে কত নম্বর ওটা? 9.11.5, তাই তো? আচ্ছা, সিলেবাসের মধ্যে তো নেই। চল আমি তুই তাহলে এবার খাতায় হেডিং দিচ্ছি লেক স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। সিলেবাসে কিন্তু নেই, আমি জাস্ট দেখে রাখবো, কারণ যে মাত্র আমি তুই ভাই পড়লাম অক্টাহাইড্রাল, টেট্রাহাইড্রাল, আমি তুই স্কোয়ার প্ল্যানারও চলে যেতে পারবো, অসুবিধার কিছু নেই। তাহলে খাতায় হেডিং দিয়ে 3 নাম্বার স্কোয়ার প্ল্যানার, ব্র্যাকেটে কোঅর্ডিনেশন নাম্বার 4, 5 মিনিটে শেষ হয়ে যাবে এটা। বলে তুই টেট্রাহেড্রাল না অক্টাহেড্রালে যে ছবিটা এঁকেছিলাম অত দিয়ে এঁকে ফেল,
অক্টাহেড্রালের যে ছবিটা ছিল অত অব্দি এঁকে ফেল, কত অব্দি যেরকম, জাস্ট তোকে কোনো মার্কিং টার্কিং করতে হবে না, জাস্ট নিচে তিনটে এরকম দুটো এই অব্দি এঁকে ফেল। অক্টাহেড্রালের ছবিটা এঁকে ফেল। কাকে? একই ব্যাপার, ওটাই বলছিলাম। ঠিক আছে, চল দেখ অক্টাহেড্রাল, আমি তুই ভাই এটা হচ্ছে অক্টাহেড্রালের স্ট্রাকচার। অক্টাহেড্রাল স্ট্রাকচার হচ্ছে এরকম, ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিংয়ে দেখেছিলাম। এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল স্ট্রাকচার, মাঝখানে তারপর মেটাল আছে। এটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি, ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে তোর আছে এটা। অক্টাহেড্রাল জিওমেট্রি হচ্ছে আমার এরকম হয়, যার মধ্যে আমার এটাকে ছবি আঁকতাম ক্লাস 11-এ। আমি তোকে আগের দিনও দেখিয়েছিলাম, অন্তত এই ছবিটা আমাকে তোকে আঁকতে হবে। আর দেখবি হাইব্রেশন যখন করছিলাম তখন বলেছিলাম এইটা হচ্ছে আমার অক্টাহেড্রালের ছবি, বোর্ডের মধ্যে আমি এঁকেছিলাম। তো এটা হচ্ছে আমার অক্টাহেড্রালের বেসিক ছবি, ঠিক আছে। এখন অক্টাহেড্রাল হচ্ছে আমার এরকম, তুই বোর্ডের মধ্যে এখন এই ডায়াগ্রামটা আছে, তোর খাতার মধ্যে এটা আঁকা আছে, ঠিক আছে। এগুলোর মার্ক করে ফেল যদি মার্ক করতে চাস, করতে হবে মার্ক। কোনটা আমার কি আছে, উপরেরগুলো আছে হচ্ছে ডিজেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড। আচ্ছা, এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল, ভালো করে দেখবি এবার। অক্টাহেড্রাল থেকে ভালো করে দেখ, অক্টাহেড্রাল আর এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার, এইটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার, এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার, পুরো একদম একটা প্ল্যানার সিস্টেম। আর একটা স্কোয়ার, ঠিক আছে, মাঝখানে মেটাল, চারদিকে চারখানা আমার লিগ্যান্ড লেগেছে, এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। দেখ এই অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানার ফর্ম হয়েছে কীভাবে, ভালো করে দেখ। অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানার ফর্ম হয়েছে অ্যাজ ইফ যদি আমি এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর দুখানা লিগ্যান্ডকে ধর আমি যদি টেনে বার করে নিই, ধর এই লিগ্যান্ডটা এই যে এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিসটা দেখতে পাচ্ছিস, এই অ্যাক্সিস বরাবর এই লিগ্যান্ড বেরিয়ে গেল, এই লিগ্যান্ড বেরিয়ে গেল, দেখ আমার অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানার ফর্ম হয়ে যাবে। তাহলে কোন অ্যাক্সিস বরাবর বেরোচ্ছে সেটা একটা কনভেনশন আছে আমার আইইউপিএসির কনভেনশন, জেড অ্যাক্সিস বরাবর লিগ্যান্ডগুলো আমার অক্টাহেড্রাল সিস্টেমকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর আমার লিগ্যান্ডগুলো ভাই অক্টাহেড্রাল সিস্টেমকে ছেড়ে চলে যাচ্ছে, আমি স্কোয়ার প্ল্যানার ফর্ম করতে পারবো, বুঝা গেছে। জেড অ্যাক্সিস বরাবর লিগ্যান্ডগুলো আমার অক্টাহেড্রাল সিস্টেমকে ছেড়ে চলে যাচ্ছে, আমি স্কোয়ার প্ল্যানার ফর্ম করতে পারবো। তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি আমার তোর ভাই লিগ্যান্ডগুলো ছেড়ে চলে যায়, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ডগুলো ছিল, জেড অ্যাক্সিস বরাবর যে অরবিটালগুলো ছিল, ওরা তো আবার ভাই আমার স্বাভাবিকভাবেই লিগ্যান্ড ওদের ছেড়ে চলে যাচ্ছে, তাহলে রিপালশন ওদের কমে যাচ্ছে। তাহলে রিপালশন যদি কমে যায়, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যারা আছে তার মানে কে বেসিক্যালি ডিজেড স্কোয়ার, আর কে ছিল, আর যার যার মধ্যে আমার জেড জেড থাকবে, কে কে আছে, ডি এক্স জেডে আছে, ডি ওয়াই জেডে আছে, স্বাভাবিকভাবেই এদের এনার্জি আমার কমে যাবে। কেন? তার কারণ এদের মধ্যে জেড আছে, আর জেড বরাবর আমার লিগ্যান্ড ছেড়ে বেরিয়ে চলে গেল। জেড বরাবর যদি লিগ্যান্ড ছেড়ে বেরিয়ে চলে যায়, তাহলে হচ্ছে আমার এদের এনার্জি কমে যাবে, কারণ আমার রিপালশন গেল কমে। তাই এখন প্রশ্ন হচ্ছে যার মধ্যে জেড নেই, তার মানে এক্স ওয়াই প্লেনে আমার তোর কি হচ্ছে, এক্স ওয়াই প্লেনে আমার তোর কি হচ্ছে, এক্স ওয়াই প্লেনে আমার তোর কি হচ্ছে। তার মানে এটা ছিল হচ্ছে আমার সাপোজ জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড, বুঝতেই পারছি এটা হচ্ছে আমার জেড, আর এই প্লেনটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, এই প্লেনটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, তাই না? হ্যাঁ ভাই, তাই বুঝতেই পারছি এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন হবে। এটা ধর আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন। তাহলে জেড জেড বরাবর এরা যদি দূরে চলে যায়, তাহলে এক্স ওয়াই বরাবর কি হবে এটা আমি দেখি, চল এটা কীভাবে দেখবো। আমি জাস্ট সিম্পল একটা বাড়ির কনসেপ্ট ইউজ করছি ভাই। তুই বাড়িতে লুচি খাস, রুটি খাস, দেখ একটা আটা ময়দা যখন মাখিস, ধর তোর এটা একটা আটা বা ময়দা মাখা আছে, এবারে ধর তুই আটা বা ময়দা এরকম মাখা আছে, তুই যদি এটাকে এই বরাবর এক্সপ্যান্ড করিস, এই বরাবর যদি টানিস, দেখবি এই বরাবর কাছে চলে আসবে। তার মানে কি বেসিক্যালি এই বরাবর টানলে, জেড অ্যাক্সিস বরাবর টানলে এক্স ওয়াই বরাবর কিন্তু ওরা কাছে চলে আসবে। তাহলে আমি এটাকে সিম্পলি ইলেকট্রন ক্লাউডের মতন ভাবলাম। যদি আমি জেড বরাবর টানি, এক্স ওয়াই বরাবর কিন্তু ওরা কাছে চলে আসবে। তাহলে এক্স ওয়াই বরাবর যদি কাছে আসে, তার মানে আমার কিন্তু রিপালশন বাড়বে। তার মানে যার মধ্যে এক্স আর ওয়াই টার্মগুলো আছে ওদের কিন্তু আমার এনার্জি বেড়ে যাবে, যার মধ্যে জেড আছে তাদের কিন্তু আমার এনার্জি কমে যাবে। তার মানে কি হলো বলতো, দেখ স্কোয়ার প্ল্যানে আমার যেটা হচ্ছে, যার মধ্যে জেড আছে, কার মধ্যে জেড আছে, দেখ এখানে ডিজেড স্কোয়ার আর ডিএক্স স্কোয়ার ইউজ করে, এর মধ্যে আছে জেড, তাহলে জেড এর আমার হলে গেল এনার্জি কমে যাবে, তাহলে এটা চলে গেল হচ্ছে ডিজেড স্কোয়ার। আর দেখ এক্স ওয়াই, ভাই এক্স ওয়াই তো আমার বেড়ে যাবে, তাহলে এখানে চলে গেল হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
আর এখানে দেখ ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড কী বললাম, যার মধ্যে এক্স ওয়াই আছে তার এনার্জি বেড়ে যাবে। তাহলে ভাই স্বাভাবিকভাবেই এক্স ওয়াই এর এনার্জি বেড়ে যাবে। এখন এক্স ওয়াই এর এনার্জি বেড়ে গিয়ে কতটা হবে, মনে রাখবি এক্স ওয়াই বেড়ে গিয়ে হচ্ছে দেখ এইটাকে ছাপিয়ে বেরিয়ে যাবে, এটাকে ছাপিয়ে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। তার মানে ডায়াগ্রামটা এরকম হচ্ছে বেসিক্যালি। এটা আমার ভাই এখানে গেছে ডিজেড স্কোয়ার কমে গেছে, আর এখানে আমার কি হলো, যার মধ্যে আমি কি বললাম ভাই জেড আছে তারা কমে যাবে, আর যার মধ্যে এক্স ওয়াই আছে তারা হচ্ছে আমার বেড়ে যাবে। তাহলে বেড়ে গিয়ে আমার ডি এক্স ওয়াই চলে আসলো হচ্ছে এখানে, দেখ ভালো করে ডিজেড স্কোয়ার কিন্তু ছাপিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমার কি হচ্ছে ভাই, যার মধ্যে জেড আছে কে কে আছে আর দুজন পড়ে থাকলো, ডি এক্স জেড আর ডি ওয়াই জেড, এদের হচ্ছে আমার গেল কমে। তাহলে এই লাস্ট পার্টটা একদম ডান দিকের পার্টটা কিন্তু আমার হচ্ছে স্কোয়ার প্ল্যানারের পার্ট, এই পার্টটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের পার্ট, স্কোয়ার প্ল্যানার এসপি হাইব্রিডেশন, এটা স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে। একদম এক্সট্রিম রাইটের পার্টটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের পার্ট, বোঝা গেল। তাহলে তখন পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করেন, উচ্চ মাধ্যমিক সিলেবাসে নেই স্কোয়ার প্ল্যানার। হ্যাঁ ভাই টেট্রাহেড্রাল মানে SP3 পেরিয়ে গেছে, ওটা ওটা কোঅর্ডিনেশন আমার 4-এর দুখানা পার্ট ছিল, স্কোয়ার প্ল্যানার টেট্রাহেড্রাল, ঠিক আছে। তাহলে আমার কি হলো, তাহলে এটা স্কোয়ার প্ল্যানার, তোকে এই কোশ্চেন জিজ্ঞেস করবে না, এটা জিজ্ঞেস করবে টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল থেকে, এত দিক ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমার এখানে ক্রস করে বেরিয়ে গেছে, যাই হোক এটা নিয়ে তোর জয়েন্ট বা নিটে আসে, এখান থেকে আরও কোশ্চেন হয়। তাহলে এবার দেখ, তাহলে স্কোয়ার প্ল্যানারের জন্য সিএফএসি কোনটা হবে, স্বাভাবিকভাবেই এই পুরো গ্যাপটা হবে হচ্ছে স্কোয়ার প্ল্যানারের সিএফএসি, এই যে এই পুরো গ্যাপটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের সিএফএসি, এটাকে আমি ডেল্টা এস দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে তুই বল ডেল্টা এস, ডেল্টা ও আর ডেল্টা টি কার ভ্যালু সবচেয়ে বেশি হলো, কার ভ্যালু সবচেয়ে বেশি, ডায়াগ্রাম দেখেই বুঝতে পারছি কার ভ্যালু সবচেয়ে বেশি, ডেল্টা এস এর ভ্যালু সবচেয়ে বেশি। তারপরে কি হবে, ডেল্টা এস এর পরে কি হবে, ডেল্টা ও, এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে পড়েছি ডেল্টা ও গ্রেটার দেন ডেল্টা টি। আরে ভাই এটাই তো ডেল্টা ও, এটাই তো ডেল্টা ও ছিল। তাহলে আমার অর্ডারটা কী হবে বলতো, ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা ও গ্রেটার দেন ডেল্টা টি, ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা ও গ্রেটার দেন ডেল্টা টি, এই হচ্ছে আমার তোর অর্ডার, ক্লিয়ার। ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা ও গ্রেটার দেন ডেল্টা টি, এই হচ্ছে আমার অর্ডার, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমার ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন আর ওই T2G EG যা গল্প খেললাম আমার কিন্তু আসবে পরীক্ষাতে। ওকে চল লাস্ট এক্সামের কপি, তারপরে পরীক্ষা।